28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা অভিযোগ করলেন। আমাদের এই বিষয়ে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, তার উত্তর জানার জন্য আজকে এসেছি কাশেম আলী সাহেবের কাছে। দাদা, বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে 50টা আসন পাবে না বিজেপি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, আপনি কি এর সঙ্গে অ্যাগ্রি করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিবা স্বপ্ন দেখছেন। তিনি ভুলে গেছেন যে পশ্চিমবাংলার মাটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, বাঙালি অস্মিতার মাটি, বাংলা বাঙালির মাটি। এই মাটিতে ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত কেশরী এই মাটিতে তৈরি হয়েছিল, এই মাটিতে গড়ে উঠেছিল। আমরা যারা সেফ হোমল্যান্ড মনে করছি এই মাটিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই মাটিটুকুও থাকতো না। এই মাটিটাও বাংলাদেশি কিংবা পূর্ব পাকিস্তানিদের হাতে চলে যেত। নবাগত পলিটিশিয়ান পিসির দয়ায় ভাইপো ব্যানার্জি হয়েছেন, কয়লা গরু সমস্ত সব কিছু খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা জেলে যাওয়ার। জেলে উনি যাবেন, উনি শঙ্কিত এবং ভীতু সন্ত্রস্ত। উনি জেনে গেছেন, বুঝে গেছেন যে আগামী 2026-এ বাংলার মাটিতে পদ্মফুল প্রস্ফুটিত হচ্ছে, পদ্মফুল ফুটছে। তিনি ভয় পাচ্ছেন, কোথায় কি বলতে হয় সেটাও ভুলে যাচ্ছেন। তিনি আরেকটা কথা বলছেন 10 কোটি বাঙালিকে অপমান করেছে বিজেপি। আপনিও বাঙালি, আমরাও বাঙালি, আপনি কখনো অপমানিত বোধ করেছেন বিজেপিতে? আমি রাষ্ট্রবাদী বাঙালি মুসলমান। আমি প্রথম মনে করি সবার আগে দেশ যদি আমার কাছে না থাকে, দেশের সুরক্ষা যদি আমার কাছে না থাকে, তাহলে আমি থাকবো কোথায়? আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, আমার দ্বিতীয় পরিচয় আমি ভারতীয়, আমার তৃতীয় পরিচয় আমি ধর্মে ইসলাম, আমি মুসলমান জাতিতে। স্বাভাবিকভাবে এই ভারত ভূমিকে, এই মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে আমার ইমানের অঙ্গ। এটা আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি এই ভারত ভূমিকে ভালোবেসে যাব। আমার মৃত্যুর পরেও আমার ঠিকানা, কবর, স্মৃতিসৌধ হবে এই ভারতের মাটিতে, এই বাংলার মাটিতে। আর আমি গর্বিত যে আমি বাঙালি। আমি বাঙালি অস্মিতাকে সম্মান করি। আর যারা বাঙালি অস্মিতাকে সামনে রেখে নোংরা রাজনীতি করছেন, চক্রান্ত করছেন, বাঙালি অনেক সজাগ জাতি। বাঙালি জাতি এত ঠুনকো নয়। বাঙালি জাতি অনেক আগেই উপলব্ধি করেছেন যে 14 বছরে বাংলায় যে অরাজকতা, স্বৈরাচারী একটা সরকার চলছে, এই সরকারকে বাংলার মানুষ যত তাড়াতাড়ি বিদায় দেবে, তত তাড়াতাড়ি বাঙালি এবং বাঙালির অস্মিতার বাঁচবে। আমরা দুজনে এতক্ষণ দেখছিলাম ছাত্রদের যে সভা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের, তাতে দেখলাম মঞ্চে যারা বসে আছেন সেখানে ছাত্রদের সংখ্যা কম। দোলা সেন, ববি হাকিম, বৈশ্যানর, সুজিত বসু, সব্যসাচী দত্ত, মালা রায়, জয়া, মলয় ঘটক, এরা কি ছাত্রছাত্রী? এটা মমতা ব্যানার্জি বলতে পারবেন। আর আজকের যে অনুষ্ঠানটা 28 আগস্ট ওনারা পালন করছে, এটা তো কংগ্রেসি আইএনসির যে ছাত্র সংগঠন আছে কংগ্রেসের, এনএসইউ না কি আছে, তাদের তো এটা প্রতিষ্ঠাতা দিবস। এর সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস আমি যতদূর জানি 1998 সালে তৈরি হয়েছিল 1 জানুয়ারিতে। ঠিক আছে, আজকের দিনটার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকতে চাইছেন, খবরে ভেসে থাকতে চাইছেন। বাংলার মানুষ এদের হাত থেকে পরিত্রাণ, মুক্তি চাইছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে রাজ্যের আয় বেড়েছে 5 গুণ। আমরা শুনলাম এতক্ষণ রাজ্যের আয় কোথাও বাড়েনি, রাজ্যের দেনায় ডুবে গেছে। পা থেকে মাথা অবধির এই সরকারটার দেনা। এই সরকারটা 14 বছরে খেলা, মেলা, উৎসব, ভাতা দিয়ে চলেছে। নাচা গানা ছাড়া এই সরকারের কোনো কাজ নেই। একটা পশ্চিমবাংলায় কলকারখানা তৈরি হয়নি, একটা যুবক ছেলের স্বপ্ন পূরণ হয়নি। পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে। কেউ উড়িষ্যাতে, কেউ মহারাষ্ট্রে, কেউ গুজরাটে, কেউ উত্তরপ্রদেশে, কেউ বিহারে, এই সমস্ত রাজ্যে কাজ করছে। পশ্চিমবাংলায় উন্নয়ন কিছু হয়নি। উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের। আজকের আমার আপনার মেধা থাকা সত্ত্বেও
26,000 শিক্ষকের চাকরি চলে গেল। আজকে রাস্তায় রাস্তায় তাদের পরিবার শিক্ষকরা ঘুরে বেড়াচ্ছে, সমাজের কাছে মাথা তুলে তারা দাঁড়াতে পারছে না। যে শিক্ষকদের আমরা জাতির মেরুদণ্ড মনে করতাম, সেই শিক্ষকরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, মমতা ব্যানার্জির সরকারে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা মেধা থাকা সত্ত্বেও তারা মেধা নিয়ে চাকরি পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্য আজও ঠিক করতে পারলেন না কোর্টের কাছে। এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে? এই কেসের বিষয়টা থেকে বলবো যে তিনি বললেন যে যারা কেস করছে তারা 2 নম্বরই, কোনো বিষয়ে উনি 1 নম্বরই, উনি 1 নম্বরই, সবাই 2 নম্বরই, আর উনি 1 নম্বরই। উনি অভয়ার কেসে সুপ্রিম কোর্টে লড়াচ্ছেন, অভিষেক মনু সিংভি, রাজ্য সরকার আমার আপনার টাকার ট্যাক্সের পয়সার টাকায় কপিল সিব্বাল লড়াই করছেন রাজ্য সরকারের হয়ে, উনি 1 নম্বরই। আর বাতলা দিচ্ছেন, বড় বড় কথা বলছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জিকে পাবলিক প্লেসে একরকম দেখবেন, আর নিজস্ব আঙিনায় আর এক রকম দেখবেন। তাই মমতা ব্যানার্জিকে মানুষ আর বিশ্বাস করে না। মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা ভরসা নেই। মমতা যা বলেন সব কিছু মিথ্যা কথা বলেন, এবং মিথ্যার উপরে এই সরকারটা টিকে আছে। তিনি দাবি করেছেন যে 1,72,00,000 দরিদ্র কমেছে। রাজ্যে যদি এত দরিদ্র কমে, তাহলে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে ফেরানোর জন্য টাকা দিতে হচ্ছে কেন? আসলে মমতা ব্যানার্জি দেখুন, আমার কাছে, আমার তো অনেক বন্ধু বান্ধব সুমনোধ্যায়ীরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। বিভিন্ন রাজ্যে কেউ মমতা ব্যানার্জির 5,000 টাকায় ভাতায় শ্রমশ্রী প্রকল্পে আসতে চাইছে না। অনেক ভাইরা আমার সাথে যুক্ত আছেন, তারা বলছেন মমতা ব্যানার্জি আমাদের এই ঢপশ্রী প্রকল্পের আওতায় আমাদের 5,000 টাকায় কী হবে? আমরা যারা উত্তরপ্রদেশ, গুজরাট, বিহারে বা রাজস্থানে কাজ করি, আমরা মাসে 40, 50, 60,000, 1 লক্ষ টাকা রোজগার করি, আমাদের 5,000 টাকা লাগবে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নির্বাচন, এই শ্রমিকদের নিয়ে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা ব্যানার্জি একটা খেলা খেলতে চাইছেন। এই ভাতাশ্রী প্রকল্পের নামে, শ্রমশ্রী প্রকল্পের নামে তৃণমূল ক্যাডারদের নাম লিখিয়ে নথিভুক্ত করে নিজেদের পকেট ভরাতে চাইছেন। দেখবেন এই শ্রমশ্রী প্রকল্প একটা আকাশ পাতাল একটা পার্থক্য আছে, এবং পাহাড় পরিমাণ দুর্নীতি আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র অপেক্ষা করতে হবে আপনাদের। আমার পাড়া আমার সমাধান, পাড়ায় পাড়ায় যে সমাধান প্রকল্প হয়েছে, এই প্রকল্পেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারি হচ্ছে। আজকে নন্দীগ্রামেও দেখলাম যে বিরোধীদের সেখানে বিজেপিকে ইনক্লুড করা হবে না, এবং তৃণমূলরাই সব এটা নিয়েও মারামারি। আমি তো রীতিমতো গ্রামীণ এলাকায় থাকি, প্রান্তিক এলাকায় থাকি। এই এলাকার মানুষ, বিভিন্ন খবর আসছে আমার কাছে, এবং আমিও দেখেছি হাতাহাতি হচ্ছে, মারপিট হচ্ছে, নিজেদের মধ্যে রক্তারক্তি হচ্ছে, রক্তত্ব হচ্ছে। এই ভাগবাটোয়ারার খেলা, এই নেবার দেবা আর এই পাবা, এটা কবে বন্ধ হবে? পশ্চিমবাংলার একটা সামগ্রিক উন্নয়ন হোক, আমার আপনার উন্নয়ন হোক। একটা সরকার দাঁড়িয়ে থাকবে কলকারখানার উপরে, একটা সরকার দাঁড়িয়ে থাকবে যুবক ছেলের স্বপ্ন পূরণের মাধ্যমে, একটা সরকার দাঁড়িয়ে থাকবে গরিব শ্রমজীবী মানুষের মুখে হাসি দেখার জন্য। এই সরকার সেটা করতে পারছেন না। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এবং যা কিছু করছেন তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের পকেট ভরানোর জন্য করছেন। আজকে দিদিমণি নিজের বেশ গুণগান করে বললেন যে তিনি অনেক এর আগে কতবারের সাংসদ ছিলেন, কোন কোন দপ্তর সামলেছেন, এবং তখনকার নেতারা কেমন ছিল, এবং তিনি বই লিখবেন কে কেমন ছিল। আপনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ছিল? আজ থেকে 98 সালে, 99-তে, 2001, 2, 3, 5, 6, 7, 8 মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আর 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি, আসমান জমিন পার্থক্য। যে নেত্রী বলেন আমি গরিবের নেত্রী, টালির ঘরে বসবাস করি, তার কাছে 16 Pro Max অ্যাপেলের আইফোন আপনি পাবেন। তার যে হাত ঘড়িটা, সেটাও বহুমূল্য দামি ঘড়ি, অ্যাপেল কোম্পানি, সেটাও আপনি পাবেন। আর যে সাদা চকচকে শাড়িটাও পরে আছেন, সেটাও বহুমূল্য দামি হবে। আর পায়ের চপ্পলটা অজন্তা মুগুর মার্কা চপ্পল আপনি পাবেন না, এটা ক্রক্সের চপ্পল আপনি পাবেন, বা পুয়া কোম্পানির চপ্পল তার পায়ে পাবেন। অজন্তা হাওয়াই মুগুর মার্কা চপ্পল আপনি নেত্রীর পায়ে দেখতে পাবেন না। আসলে মমতা ব্যানার্জি বদলে গেছেন, তাই বলছেন, ভাবছেন মমতা ব্যানার্জির দৃষ্টিকোণ দিয়ে
যে সবাই বদলে গেছে। কেউ বদলায়নি, বদলেছেন বাংলার প্রান্তিক খেটে খাওয়া গরিব মানুষের, যিনি একদিন সততার প্রতীক বলতেন, বাংলার অগ্নিকন্যা বলতেন, এখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ছাত্র যুবদের মুখে সততার প্রতীক শুনতে পাই না, অগ্নিকন্যা শুনতে পাই না, বাংলার বিষকন্যার আমরা কথা শুনতে পাই। আচ্ছা, নেতাজি কি নীতি আয়োগ তৈরি করেছিলেন? এইসব ভুলভাল অতীতেও বলেছেন, গান্ধীজিকে ফলের রস খাইয়েছেন, ঠিক আছে। কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলবেন যে ইস্ট ওয়েস্ট মেট্রো যে হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন, তিনি দাবি করছেন যে আমার আমলে হয়েছে, এবং সর্বত্রই মিথ্যা। কোনদিন আপনি শুনতে পাবেন যে হাওড়া যে ব্রিটিশ পিরিয়ডের যে সেতুটা আছে হাওড়া ব্রিজ, এই ব্রিজটাও কোনদিন মুখ্যমন্ত্রী দাবি করবেন যে আমি তৈরি করেছিলাম, বা দ্বিতীয় হুগলি সেতুটা তিনি তৈরি করেছিলেন, এটাও দাবি করবেন। দেখুন, দাবি করা আর না করা আর মমতা ব্যানার্জির বলার মধ্যে অনেক পার্থক্য আছে। বাংলার মানুষ এগুলো সিরিয়াস আর নেয় না। বাংলার মানুষ এটা চটুলতা বা হাসি, মানে কি বলবো আপনাকে, যে মজা পায়, আনন্দ করে যে মমতা ব্যানার্জি কি বলেছে, মিমস বানিয়ে সব এই বেকার ছেলেপিলেরা এখন রিলস করছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হাবি জায়গি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা দিচ্ছেন। এগুলোতে কিছু ছেলেপিলেদের এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো, কিন্তু বাস্তবের সাথে অনেক পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার রাজনৈতিকভাবে প্রমাণ করার চেষ্টা করেন তিনি মুসলিমদের ভালোবাসেন, বিভিন্ন প্রকল্প করেছেন, এটা সত্যি কথা। কিন্তু ভোটের আগে আমরা এবার দেখতে পাচ্ছি কি প্রকল্প করেছেন দাদা, একটু আপনি বলবেন মুসলমানদের জন্য? তিনি ইমাম ভাতা আর মুয়াজ্জিম ভাতা ছাড়া মমতা ব্যানার্জি মুসলমানদের কি করেছেন? সারাদিন রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে, যার মুখ দিয়ে মাছের গন্ধ আসতে গন্ধ বেরোচ্ছে, সে চলে যাচ্ছেন হিজাব আর এই নিয়ে ওড়না নিয়ে, দোপাট্টা নিয়ে পাক সার্কাস ময়দানে দুহাত তুলে কি বিড়বিড় করে বলছেন। এটা তো মুসলমানদের উন্নয়ন বলে না। আমরা তো ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা চাই না, আমরা চাই পেটে ভাত, আমরা চাই কর্মসংস্থান। আজকের গোটা পশ্চিমবাংলার চিত্র দেখুন তো, হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শোষণ করেছেন, তুষ্টিকরণ করেছেন আর শোষণ করেছেন। আচ্ছা, বকটুইতে যে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হলো, তারা কি মুসলমান ছিল না? আজকে ছোট্ট 9 বছরের ছোট্ট শিশুটি তামান্না খাতুন, তার অনেক স্বপ্ন ছিল, সে আগামী দিন ডাক্তার হতে পারতো, নার্স হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, নাসাতে গিয়ে গবেষণা করতে পারতো, IAS IPS হতে পারতো। সেই তামান্না খাতুনকে এরা সকেট বোমায় উড়িয়ে দেয়। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। রক্তাক্ত হবে কে? মুসলমান। ভোটে রিগিং করবে কে? মুসলমান। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় একটা APJ আব্দুল কালাম তৈরি করতে পারিনি, একটা আমরা সোফিয়া কুরেশি তৈরি করতে পারিনি, কিন্তু আমরা আরাবুল তৈরি করতে পেরেছি, আমরা শওকত মোল্লা তৈরি করতে পেরেছি, আমরা JCP সাদ্দাম তৈরি করতে পেরেছি। মুসলমানরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তেজপাতা। তেজপাতা যতক্ষণ সুগন্ধি থাকে ততক্ষণই তার ব্যবহার করে রান্নার সময়। তেজপাতা কিন্তু আমি আপনি খান না, আমি আপনি খাই না। তেজপাতার সুগন্ধি নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বা বুঝেছেন যে মুসলিম ভোট তার কাছে ফিক্সড আছে, তিনি ঝোলায় ভরে রেখেছেন, তাই ভাবছেন যে মুসলিম ভোট তো আমার সাথে আছে। কিন্তু আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, সমাজ বদলাতে এসেছি, সমাজ সচেতন মুসলমান, সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে আমরা পশ্চিমবাংলায় আছি। মমতা ব্যানার্জির এই শোষণ, তুষ্টিকরণ এবং সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ আচরণ এবং মুসলমানদেরকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হবার যে চেষ্টা, এই চেষ্টা আমরা প্রতিহত করব এবং রুখব। এবং পশ্চিমবাংলার মাটিতে SIR হোক, পশ্চিমবাংলায় মরা ভোট, ভুতুরে ভোট, রোহিঙ্গা ভোট, বাংলাদেশি ভোট বাদ পড়ুক। আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা ভারতীয় মুসলমান, আমি বুঝেছি, উপলব্ধি করেছি, বিহারে কোনো ভারতীয় মুসলমান বাদ যায়নি, পশ্চিমবাংলাতে কোনো ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান বাদ যাবে না। SIR হোক, ভুয়ো ভোটার বাদ যাক, এবং পশ্চিমবাংলায় অবাধ, সুস্থ, শান্তিপূর্ণ নির্বাচন হোক। মমতা ব্যানার্জির পরাজয় অবশ্যম্ভাবিত। SIR বিষয়ে আসবো, তার আগে একটা কথা বলি যে এবার আমরা দেখলাম দীঘায় জগন্নাথ মন্দির হলো, আজকে দুর্গা অঙ্গনের কথা বললেন, কিন্তু এ রাজ্যে তো এটাও সঠিক যে 30% মুসলিম আছেন, অর্থাৎ আমরা যদি শতাংশের হিসেবে দেখি তাহলে 2 ভাগের 1 ভাগ এ রাজ্যে মুসলিম বাস করেন। কিন্তু তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারংবার প্রমাণ করার চেষ্টা করেন রাজনৈতিকভাবে যে তিনি মুসলিমদের ভালোবাসেন, তাদের জন্য একটাও কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তিনি ইয়ে করলেন না। এ বিষয়ে কি দাদা, আমি একটা কথা বলি, এই সরকারের কাজ তো নয় দাদা মন্দিরের সিন্নি বিলি, এই
মসজিদের সিন্নি বিলি করা কিংবা মন্দিরের প্রসাদ বিলি করা এই সরকারের তো কাজ নয়। এই সরকারের কাজ নয় যে মন্দির তৈরি করা কিংবা মসজিদ তৈরি করা। হ্যাঁ, হিন্দু সম্প্রদায়কে মমতা ব্যানার্জি এতই ঠুনকো ভেবেছেন? আচ্ছা, মমতা ব্যানার্জি অনুদান দিতেন না বলে কি দুর্গাপুজো হতেন না? শত শত বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। আমরা দেখেছি বাঙালির একটা আবেগ, বাঙালির সব থেকে বড় উৎসবের নাম হচ্ছে দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসবে আমরা একে অপরের পরিপূরক হয়ে আনন্দে মেতে উঠি। আজকে মমতা ব্যানার্জি গরু ছাগলের মতো নিলাম করছেন। প্রথমে বলছেন গতবারে দিয়েছিলাম 70, এবারে 80 হোক, 85 হোক, 90 হোক, 1 লাখ হোক, 1,10,000 হোক। তিনি হিন্দু ধর্মটাকে নিলামে তুলেছেন। নিলামে তুলে হিন্দু ধর্ম অবলম্বিনী মানুষকে, সনাতনী মানুষদেরকে ভাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করছেন। আমরা এর বিরুদ্ধে। আমরা চাই না যে হিন্দু মুসলমান আমরা যে ভালোবাসা আমাদের মধ্যে মেলবন্ধন অটুট আছেন, আমরা চাই না। আর যদি আজকে মমতা ব্যানার্জি পুরীতে সরকারি অর্থে জগন্নাথ ধাম নিয়ে আসছেন, জগন্নাথ ধাম করছেন, আমরা তো ছোটবেলা থেকে জেনে এসেছি, যবে থেকে জ্ঞান বুদ্ধি বিবেক আমাদের জাগ্রত হয়েছে, যেদিন জেনেছি বুঝেছি যে একটাই ধাম, হিন্দু ভাইদের একটাই ধাম, পুরীর জগন্নাথ ধাম। সেই জগন্নাথ ধাম আবার এখানে কি করে হয় দীঘাতে, এটা তো আমার মাথায় কাজ করছে না। আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের ভোট আমার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই হিন্দু ভাইদের সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য মমতা ব্যানার্জির এই সমস্ত গিমিক প্ল্যান। আমি সমস্ত হিন্দু সনাতনী ভাইদের কাছে অনুরোধ করব আপনার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে মমতা ব্যানার্জির এই তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতিতে ফাঁদে আপনারা পা দেবেন না। আমরা মন্দিরও চাই না, আমরা মসজিদও চাই না, আমাদের সিন্নি খাবার বা প্রসাদ খাওয়ার জন্য রেশনের মাধ্যমে সেটাও চাই না। আমরা নিজ নিজ ধর্ম পালন করি, আমাদের মধ্যে শিষ্টাচার আছে, আমরা একে অপরের পরিপূরক, একে অপরকে শ্রদ্ধা করতে জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন এটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, গণতন্ত্রের পক্ষে এটা ভালো নয়। এসআইআর বিষয়ে আপনি বলছিলেন, তো এসআইআর যেহেতু বিহারে হয়েছে, আমরা দেখেছি ওখানে এনডিএ সরকার একটা জোট শরিক হিসেবে ছিল, বা নীতিশ কুমার ওইটাকে বাধা দেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকেও আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে এর বিরোধিতা করছেন। এই রাজ্যে কি এসআইআর করা? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেও নির্বাচন কমিশন এসআইআর থেকে বিরত থাকবেন এটা সম্ভব নয়। এসআইআর হোক, আমরা চাই মরা ভোটার, ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশ অনুপ্রবেশকারী ভোটার এখান থেকে বিতাড়িত হোক এবং তাদের ভোটার লিস্ট থেকে বাদ করুক। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুঁজি, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন এই মরা ভোটার, ভুতুড়ে ভোটার। আমার বাপ দাদা 14 পুরুষ আগে যিনি গত হয়েছেন, তিনি নির্বাচনের সময় বুথ কেন্দ্রে এসে ভোট দিয়ে যাচ্ছেন, আমরা চোখে দেখতে পাচ্ছি না। এটা আমাদের বড় আফসোস। তাই মমতা ব্যানার্জি যে স্মৃতি তালিকায় রাখতে চাইছেন, সেই স্মৃতি তালিকা চাই না। একটা সুস্থ, সুন্দর, সর্বাঙ্গীন একটা ভোটার তালিকা প্রকাশ হোক এবং মানুষ ভোট দিক, তার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুক। এবং দেখবেন এই ভুয়ো ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা ভোটার যদি বাদ পড়ে, এই সরকারটাই থাকবে না, এই সরকারটা এপাং ওপাং ঝপাং হয়ে যাবে। আপনিও দমদমে গেছিলেন যেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, এবং খুব সিগনিফিকেন্টলি দমদমের যে সেন্ট্রাল জেলের মাঠ, উত্তর 24 পরগনা তো অনেক মাঠ আছে, এই বারাসাতে কাছারি মাঠ আছে, ব্যারাকপুরে মাঠ আছে, বিভিন্ন জায়গায়, যে দমদমে মাঠ, সেন্ট্রাল জেলের মাঠটাকে বেছে নিলেন। তারপরেই দেখা যাচ্ছে যে ইডি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সেন্ট্রাল জেলের মাঠ বেছে নিয়েছেন, সেন্ট্রাল জেলের মাঠ বেছে নিয়েছেন। আমি আপনার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি একটা বার্তা দেব যে পাঁচিলের হাইটটা একটু কমাতে হবে। কেন? পাঁচিলের হাইটটা একটু কমাতে হবে। পাঁচিল একটু লম্বা চওড়া হলে ঝাঁপ মারতে পারবো না এদো পুকুরে, বা পালাতে পারবো না। পাঁচিলের হাইটটা কমাতে হবে, কিংবা কালীঘাটের টালির চালার আশপাশে যে পাঁচিল টাচিল আছে এগুলো সমতল করতে হবে, যাতে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় সংস্থার দুর্নীতি দমন শাখা এলে আমি যাতে সহজে পালাতে পারি। আর দমদম সেন্ট্রাল জেল সময়ের অপেক্ষা করুন। পাপ কাউকে কখনোই ছাড়ে না, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এবং আজকে পার্থ চট্টোপাধ্যায় গেছেন, আগামী দিন যারা দুর্নীতির তালিকায় আছেন তারাও যাবেন। দমদম বেশি দূর নয়, মাঠ থেকে যেখানে মিটিং হয়েছিল তার থেকে 3 মিনিট ডিস্টেন্স, টুক করে চলে যাবে, অসুবিধে কোথায়। আজকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক, ইডি সিবিআইয়ের ভয়ঙ্কর বিরোধিতা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও করলেন ইডি সিবিআইয়ের বিরোধিতা। ভয় পেয়েছে। এত দুর্নীতি করেছেন, কয়লা, বালি, গরু থেকে শুরু করে সব খেয়ে নিয়েছেন।
তৃণমূল কংগ্রেস একটা সর্বভোগ প্রাণী। তৃণমূল কংগ্রেস গতকাল দেখছিলাম যে উত্তর দিনাজপুরে হাঁস মুরগি বিলি নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে মারপিট, এবং তার পরেক্ষণই দেখতে পেলাম হাঁসও পর্যন্ত লুট হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেস কিছুই বাদ দেয় না। কোন দিন দেখবেন মায়ের কান থেকে সোনাটাও খুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হাফিস করে দিয়েছে, বেঁচে খেয়ে নিয়েছে। তাই এদেরকে কেউ বিশ্বাস করছে না। এই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি যাবে, বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছু, বাংলার হিত গৌরব ফিরে আসবে। শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের এত বিরোধিতা এই রাজ্যে, মুখ্যমন্ত্রী তো নিজেই এই যে আজকে আমরা যে এপিক কার্ড, ভোটার কার্ড যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, এর আন্দোলন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, এটা তো অস্বীকার করা যায় না। তো আজকে আধার কার্ড নিয়ে তিনি বলছেন আধার কার্ডকে এত ইমপ্লিমেন্ট করছেন, এপিক কার্ডের সমস্যা কোথায়? এপিক কার্ডই তো হচ্ছে আমাদের সব থেকে বড় প্রমাণ যে আমরা ভোটার, বা ভোটার তালিকা যদি সংশোধন হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনই তো সফল হবে, তারই তো সেই আন্দোলন ছিল। সম্ভবত 2002 সালে তখন স্পিকার ছিলেন মাননীয় P.A. সাংমা, পূর্ণচন্দ্র সাংমা, কংগ্রেসীদের স্পিকার ছিলেন P.A. সাংমা, মেঘালয় থেকে নির্বাচিত হয়েছিলেন এমপি। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও এমপি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবাধ, সুষ্ঠু এবং ভুতুরে ভোটার বিতরণের দাবিতে, বিতাড়িত করবার দাবিতে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আপনার স্পিকারকে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। বলছে অবৈধ বাংলাদেশি ভোটার পশ্চিম বাংলায় আছে, এই ভোটারকে পশ্চিম বাংলা থেকে বাদ দিতে হবে, এই তালিকা নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি নিজের সরকার এবং গদি বাঁচানোর জন্য রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংকে নিজের অনুকূলে সুরক্ষিত রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 180 ডিগ্রি ঘুরে 2002 সালে আর 26-এ এত পরিবর্তন হয়ে গেল ক্ষমতাকে ধরে রাখার জন্য। এটা তো আমরা অবাক হচ্ছি। এটা গণতন্ত্রের পক্ষে কখনোই ভালো নয়, এটা গণতন্ত্রের পক্ষে কখনোই শুভ লক্ষণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই দৃশ্যমান, কখনো অদৃশ্যমান। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন এই নো ভোটার, নো এপিক কার্ড যে দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21শে জুলাই মানে যে আন্দোলন তৈরি করেছিল ধর্মতলাতে, সেই আন্দোলনে যারা জীবন দিয়ে, একজন মুসলিম ছেলে, নাম তার সিরাজুল ইসলাম, কলকাতা পুলিশের এসআই ছিল, তার চাকরিটা চলে গেল জ্যোতিবাবুর আমলে, সিপিএমের আমলে, মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য। আজকে সেই সিরাজুল ইসলাম কাজের দাবিতে খাবার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করছে, ঘুরে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কমিশন হবে, যে এতজন মারা গেছে এই 93 সালে 21শে জুলাই, তার সুষ্ঠু বিচার হবে। আজকে যারাই খুন করেছিল, যারাই মেরেছিল, যাদের রক্তে হাত লেগে আছে, রক্তে রাঙা হয়ে আছে, তারাই মমতা ব্যানার্জির চারপাশে, মনীষ গুপ্ত থেকে শুরু করে, তারাই মমতা ব্যানার্জিকে আলোকিত করে বসে আছে। একটা কেউ বিচার পেল না, এই 13 জন খুনের বিচার আজও পেল না। আর যে সিরাজুল ইসলাম কলকাতা পুলিশের এসআই বাঁচিয়েছিল, সে রাস্তায় রাস্তায় খাবার জন্য ঘুরে বেড়াচ্ছে। তার চাকরি নেই, কর্মসংস্থান নেই, মাথার উপরে ছাদ নেই, আচ্ছাদন নেই। সে চিৎকার করে বলছে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। সোনালী গুহ বারংবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দিনের সঙ্গীদেরকে ভুলে গেছেন, আপনি কি এর সঙ্গে একমত? একদম একমত। মমতা ব্যানার্জি কাউকে মনে রাখে না, মমতা ব্যানার্জি কাউকে ভালোবাসে না। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে ভালোবাসে, আর ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসেন, আর ভাইপো ব্যানার্জিকে ভালোবাসেন। বাংলার মানুষ তার কাছে ব্রাত্য, কে পুরনো আর কে নতুন। মমতা ব্যানার্জি যখন যাকে প্রয়োজন মনে করে ব্যবহার করে। অসংখ্য ধন্যবাদ কাশেমদা আপনাকে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। পক্ষে বা বিপক্ষে যে কোনো মতামত থাকলে জানাবেন, আমাদের কমেন্ট বক্স খোলা আছে। আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন।